আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কোন দল সবচাইতে বেশি দেশপ্রেমিক? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাকি অন্য কোনো দল? আমার চ্যানেলে আমি একটা জরিপ চালিয়েছিলাম ঠিক 11 দিন আগে, এবং সেখানে ঠিক হুবহু এই জরিপটা চালিয়েছিলাম। সেই জরিপে আসলে 2000 মানুষ ভোট দিয়েছে, এবং সেই 2000-এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছে 61%, বিএনপির পক্ষে ভোট দিয়েছে 8%, জাতীয় পার্টির পক্ষে ভোট দিয়েছে 6%, আর জামাতের পক্ষে ভোট দিয়েছে 25%। এখন এই জরিপটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কোন দল সবচাইতে বেশি এবং কোন দল সবচাইতে কম ভোট পেয়েছে সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের কিন্তু ভিন্ন মত রয়েছে। এখন যদি আমি বলি যে বিএনপি সবচাইতে বেশি দেশপ্রেমিক দল, তাহলে বাকি যে 3টা দল রয়েছে এই 3 দলের মানুষ আমাকে মনে করবে যে আমি বিএনপির দালাল। জাতীয় পার্টিকে যদি বলি যে সবচাইতে দেশপ্রেমিক দল, তাহলে বলবে আমি জাতীয় পার্টির দালাল। আর জামাতকে যদি আমি সবচাইতে বেশি দেশপ্রেমিক দল বলি, তাহলে আমাকে বাকি 3 দলের সবাই বলবে সে রাজাকারের বাচ্চা। কারণ রাজাকার বলবে না, কারণ আমার 71 সালে জন্ম হয়নি। আর যদি আওয়ামী লীগকে সবচাইতে বেশি দেশপ্রেমিক দল বলি, তাহলে আমাকে ফ্যাসিস্টের দোসর বলবে। এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। কারণ আমরা আসলে নিজেদেরকে ভালো মানুষ দাবি করলেও আমরা কখনো নিরপেক্ষ এবং সত্য কথা কেউ শুনতে চায় না। এটা কেন বললাম আসলে সেটাও একটু বিশ্লেষণ করি। এর কারণ হচ্ছে যে আমরা কেউ আসলে নিরপেক্ষ দৃষ্টিতে আমরা চিন্তা করতে পারি না। মানে নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করার মন মানসিকতা মানুষের মধ্যে অনেক কম। এটা কেন বললাম সেটা একটু বিশ্লেষণ করি। আমি গতকাল একটা জরিপ চালিয়েছি যে আমাকে আপনাদের কোন দলের সমর্থক মনে হয়। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন শুধুমাত্র তারাই ভোট দেবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গতকাল রাত্রে আমি এই জরিপটা দিয়েছি, আর এই মাত্র 11 ঘন্টায় এখানে 1000-এরও বেশি মানুষ ভোট দিয়েছে, এবং সেই ভোটে আসলে 61% লোক মনে করে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সমর্থক। 24% লোক মনে করে আমি জামাতের সমর্থক, 9% লোক মনে করে আমি জাতীয় পার্টির সমর্থক, 6% লোক মনে করে আমি বিএনপির সমর্থক। কমেন্টগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে এটা বুঝতে পারবেন যে আমি জরিপ যেভাবে করেছি ঠিক সেই অনুযায়ী কিন্তু কমেন্টও করেছে। কিন্তু ব্যতিক্রমধর্মী কয়েকজন লোক কমেন্ট করেছে আমার খুব পছন্দ হয়েছে। যেমন আমি যেই ভিডিওগুলো তৈরি করি, এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন এবং একটু যদি ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমি আসলে কোন দলের সমর্থক, তাহলে যে কোনো লোক বুঝতে পারবে যে আমি কোন দলের সমর্থক এবং আমি কি উদ্দেশ্য নিয়ে কথা বলি। কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু সূক্ষ্ম মেসেজ থাকে। ওই মেসেজগুলোকে যদি কেউ ফলো করে তাহলে সে বুঝতে পারবে যে আমি কোন দলের সমর্থন করি। এখন কেউ যদি শুধু আমার স্বাভাবিক যে কথাগুলো রয়েছে এই কথাগুলো যদি শুধু শুনে এবং আমার এই ভিডিওর মূল সারমর্মটা কি বুঝাতে চেয়েছি আমি সেটা যদি সে চিন্তা না করে, তাহলে সে আমাকে যে কোনো দলের সমর্থক মনে করতে পারে। কিন্তু যারা সত্যিকার অর্থে বিচক্ষণ তারা ঠিকই বুঝেন যে আমি আসলে কোন দলের সমর্থন করি, এবং আমি এই ভিডিওগুলোতে আসলে কি বোঝাতে চেয়েছি সেটাও কিন্তু বুঝতে পারেন। কিন্তু আশ্চর্যজনক একটা কমেন্ট এসেছে আমার এই জরিপে, সেটা এখন আপনাদেরকে একটু পড়ে শোনাই। এমডি সাইফুল ইসলাম নামে এক ভাই লিখেছেন, তুই আওয়ামী লীগের দালাল, তোর বিচার এই দেশের জনগণ করবে ইনশাআল্লাহ। এখন আমার নিয়মিত ভিডিও যারা দেখেন তারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই লোকটা আমাকে যে কমেন্টটা করেছে সে আসলেই কি আমার নিয়মিত ভিডিও দেখে। সে আমার যে কোনো একটা ভিডিও দেখে সে এই কমেন্টটা করেছে। এখন আমি যে লিখেছি যে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারাই শুধুমাত্র কমেন্ট করবেন, এই লেখাটার অর্থটাও কিন্তু তারা বুঝেনি। মানে সে কিন্তু তার নিজের মন্তব্য কিন্তু জানিয়ে দিয়েছে, এবং আমি এখানে উল্লেখ করেছি যে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা ভোট দেবেন। আমার চ্যানেলটা অত্যন্ত ছোট। এখন আমি একটা জরিপ চালালে আমার নিয়মিত ভিডিও দেখার লোকের সংখ্যা অনেক কম হবে, কিন্তু সেটা কিন্তু 1000 ছাড়িয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে। তার মানে বেশিরভাগ লোক যারা ভোট দিয়েছে এই লোকগুলো কিন্তু আমার নিয়মিত ভিডিও দেখে না,
এবং এক ভাই সরাসরি আমাকে কমেন্ট করেছে, তুই আওয়ামী লীগের দালাল, তোর বিচার এই দেশের জনগণ করবে ইনশাআল্লাহ। তো তার প্রতি উত্তরে আবার আমি লিখেছি, আমি যদি আওয়ামী লীগও করি আমার কি বিচার করবেন, অথবা আমার কি অপরাধের বিচার করবেন। কিন্তু আমি এই কমেন্টের রিপ্লাইটা আর পাইনি, মানে এই লোকটা আমাকে আর কমেন্টের রিপ্লাইটা দেয়নি। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আমরা কারো বিরুদ্ধে যখন সমালোচনা করতে যাই তখন কিন্তু বুঝে হোক আর না বুঝে হোক, তার চিন্তাধারার বাইরে যদি সামান্যতম একটুও ব্যতিক্রম হয় তাহলে সে আমাকে প্রচণ্ড রকম ঘৃণা করবে এবং বাজে ভাষায় কমেন্ট করবে। মানে সত্যটা আসলে আমরা বেশিরভাগ মানুষ শুনতেই চাই না। এবার আসি আমার মূল আলোচনায়, যে প্রকৃত দেশপ্রেমিক দল আসলে কোনটি। আপনারা প্রত্যেকেই এটা স্বীকার করবেন যে একজন মা বাবার কাছে তার সন্তান সবচাইতে বেশি দামি। মা বাবা তার সন্তানকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। হয়তো দুই একটা মা বাবা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম মা বাবা তার জীবনের চাইতেও তার সন্তানকে ভালোবাসে, এটা প্রত্যেকেই স্বীকার করবেন। বিশেষ করে মার কথা যদি বলেন, যে মা তার জীবন যদি 10-12 দেওয়া লাগে সেটাও দিয়ে দিতে রাজি থাকবে তার সন্তানের জন্য। এখন ধরেন দুইটা বাচ্চা ছেলে মারামারি করেছে 10 থেকে 12 বছর বা 15 বছর বয়সের। এখন দুই ছেলে গিয়ে তার মাকে বিচার দিল, মা অমুকের ছেলে অমুক আমাকে মেরেছে। এখন একজন মা তার সন্তানকে বলল যে তুই তাদের সাথে মিশতে গেলি কেন, আবার সেখানে মিশতে গিয়ে আবার মারামারি করলি কেন, এটা বলে উল্টো তার সন্তানকে আসলে শাসন করা শুরু করেছে বা প্রহার করা শুরু করেছে, যে আর কোনোদিন যদি শুনি ওদের সাথে তুই মিশছিস অথবা মিশতে গিয়ে মারামারি শুরু করেছিস তাহলে তোর খবর আছে। এবং আরেকটা সন্তান তার মায়ের কাছে যখন একই বিচার দিল তখন সেই মা বলল যে আমি কি তোকে খাইয়ে দাইয়ে বড় করছি, তুই অন্যের ছেলের হাতে মার খাওয়ার জন্য? কখনো মার খেয়ে আসবি না, মার দিয়ে আসবে। এখন যদি আপনাদেরকে বলতে বলি যে এই দুই মায়ের মধ্যে কোন মা তার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে, এটা যদি বলি এটার উত্তর আপনারা কেউ দিতে পারবেন না, কারণ এটার কোনো উত্তর নেই। কারণ দুইটা মাই তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে। এখন কোন মা সবচাইতে বেশি ভালোবাসে এটা কিন্তু আপনাদের নির্ণয় করা আদৌ সম্ভব নয়। কিন্তু এই ঘটনা থেকে অন্য একটা প্রশ্ন যদি করি, যে কোন মা তার সন্তানকে সঠিক শিক্ষা দিয়েছে এবং কোন মা তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করছে, এটা যদি বলতে বলি তাহলে কিন্তু আপনারা বলতে পারবেন যে এই মা সঠিক শিক্ষা দিয়েছে, এই মা তার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করছে, আর ওই মা ভুল শিক্ষা দিচ্ছে, ওই মা তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। এটা বলা সম্ভব যে সঠিক শিক্ষা কোনটা, ব্যাঠিক শিক্ষা কোনটা। এই কথার দ্বারা আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি এবং আপনারা কি বুঝলেন? আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই প্রত্যেকটা দলে কিন্তু দেশপ্রেমিক। কে সবচাইতে বেশি দেশপ্রেমিক এটা নির্ণয় করা আদৌ সম্ভব নয়, কিন্তু এটা ব্যাখ্যা করতে পারবেন যে এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই দলগুলো যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছে বা যারা পরিচালনা করতে চায়, কাদের পরিচালনা এবং কাদের পরিকল্পনা দেশের জন্য সবচাইতে মঙ্গলজনক এবং দেশের ভবিষ্যতের জন্য ভালো, এটা বলা সম্ভব হবে। কিন্তু কে সবচাইতে বেশি দেশপ্রেমিক এটা বলা আদৌ সম্ভব হবে না, কারণ আমরা প্রত্যেকে আমাদের দেশটাকে ভালোবাসি এবং প্রত্যেকটা দল এই দেশটাকে ভালোবাসে। কিন্তু যারা এই দেশটাকে পরিচালনা করতে চায় বা যে পদ্ধতিতে পরিচালনা করতে চায় সেটার মধ্যে কারটা সঠিক এবং তার থিওরি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে রাষ্ট্রের মঙ্গল হবে, রাষ্ট্রের জনগণের মঙ্গল হবে এবং আমাদের এই রাষ্ট্রের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেটা কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি। আর সেটা কিন্তু বিশ্লেষণের দাবি রাখে। কিন্তু কে দেশপ্রেমিক এটা আসলে বিশ্লেষণের দাবি রাখে না। আমাদের মাইন্ড সেট আপে আসলে আমাদের এই পরিবর্তনগুলো আনতে হবে। আমি কোন দলকে ভালোবাসি, কোন ব্যক্তিকে পছন্দ করি, কোন ব্যক্তিকে অপছন্দ করি, এটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হওয়া উচিত যে আমার দেশের জন্য কোনটা ভালো,
এবং কোনটা মন্দ। এই বক্তব্যে আমি আরও একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিতে চাই। যেহেতু সংক্ষেপে আমি একটু মেসেজ দিয়ে দিলে সবাই কিন্তু বুঝতে চান না। এখন যদি আমি শেখ হাসিনাকে সন্ত্রাসী বলি, প্যাসিস্ট বলি, যারা আওয়ামী বিরোধী তারা খুব প্রশংসা করবেন আমার, যে আপনি খুব ভালো মানুষ এবং সঠিক মানুষ। আবার যারা আওয়ামী লীগ করেন তারা আমাকে গালি দিবেন, কিন্তু বাস্তব সত্য হচ্ছে ভিন্ন। যেমন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু তিনি দুইটা বক্তব্য দিয়ে বাংলাদেশের সবচাইতে বেশি সমালোচিত হয়েছেন। তার একটা বক্তব্য হচ্ছে যে আমি শেখ হাসিনাকে বারবার ফ্যাসিস্ট বলতে চাই না, এবং আরেকটা বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে ক্ষমা করে দিয়েছি। এই দুটা বক্তব্য নিয়ে মানুষ চরমভাবে তার সমালোচনা করেছে। এই যে চরমভাবে তার সমালোচনা করেছে যারা, এই সমালোচনার মুখে পড়ে ডক্টর শফিকুর রহমান তখন তার এই বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার প্রয়োজন হয়েছে, এবং সে বলতে হয়েছে যে আমি আসলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, মানে এটা নয় যে আওয়ামী লীগের সব অপকর্মকে ক্ষমা করে দিয়েছি, আমি কে ক্ষমা করে দেওয়ার, এই জাতীয় নানা রকম বক্তব্য দেওয়ার প্রয়োজন হয়েছে। কিন্তু ডক্টর শফিকুর রহমান কিন্তু সঠিক ছিলেন এবং সঠিক বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এটা বুঝার ক্ষমতা বা বুঝার মন মানসিকতা আমাদের মধ্যে নেই। যেমন শেখ হাসিনাকে বারবার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট যদি বলি, এতে কি এই দেশের জনগণের মঙ্গল হবে? এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে এই দেশের কি মঙ্গল হবে? বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন তাদেরকে কি আপনি দেশ থেকে বের করে দিতে পারবেন? তাদেরকে কি আপনি দেশের নাগরিক মনে করবেন না? এখন শেখ হাসিনা যদি কোনো অপরাধ করে থাকে তার অপরাধের বিচার চাইতে পারেন, কিন্তু সেই দল যারা করে সেই দলের লোক ভালো করুক মন্দ করুক আপনাকে সব কিছুকেই মন্দ বলতে হবে, এটা উচিত নয়। এবং একটা দলকে, একটা মানুষের আবেগকে আপনি কখনো ধ্বংস করে দিতে পারবেন না, কারণ আবেগ ভিন্ন রকম জিনিস। এখন আপনি আওয়ামী লীগকে একেবারে ছুড়ে ফেলে দিবেন, তাকে নিষিদ্ধ করে দিবেন, তাদেরকে বাংলাদেশে থাকতে দেবেন না, তাদেরকে বাসা থেকে ধরে এনে আপনারা মার দেবেন, তাদেরকে মেরে ফেলবেন বিচার বহির্ভূতভাবে, তাদের সম্পদকে আপনাদের নিজেদের সম্পদ মনে করবেন এবং সেটা দখল করাকে জায়েজ মনে করবেন, তাদেরকে মেরে ফেলাকে আপনি বৈধ মনে করবেন। এই যে কাজগুলো আপনারা করছেন, এতে কি আসলে দেশের মঙ্গল হবে এবং দেশে সত্যিকার অর্থে শান্তি ফিরে আসবে? আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে সন্ত্রাসী মনে করতে পারি বা সন্ত্রাসী বলতেও পারি। এর অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে। বিগত 15 বছরে তার শাসনামলে অনেক নিরীহ লোককে হত্যা করা হয়েছে বিচারের নামে, অনেককে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে। কিন্তু এটার সাথে সাথে আমি এটাও মনে করি যে শেখ হাসিনার পরিবারের সাথে, বঙ্গবন্ধু পরিবারের সাথে 1975 সালে যেটা হয়েছে সেটাও অনেক অন্যায় হয়েছে। তার পরিবারের প্রত্যেকটা লোককে হত্যা করা হয়েছে, নারী, শিশু, বৃদ্ধ, সবাইকে। সেটাকে যেমন আমি ঘৃণা করি, আবার শেখ হাসিনা যেটা করেছে সেটাকেও আমি ঘৃণা করি। শুধু এখনকার যেই কর্মকাণ্ড, এটাকে নিয়ে যদি বিশ্লেষণ করে শুধু তাকে গালি দিতে থাকি, তার 14 গোষ্ঠীকে নিয়ে গালি দিতে থাকি, সত্যিকার অর্থে আমি কি বিচক্ষণ মানুষ? সত্যিকার অর্থে আমি কি দেশপ্রেমিক? বাংলাদেশে সবার আগে কি দরকার? শান্তি দরকার। এখন এই দেশকে যদি এগিয়ে নিতে হয় আমাদের প্রত্যেককে একতাবদ্ধ হতে হবে এবং একতাবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এখন শেখ হাসিনা যেটা ভুল করেছে, জাতিকে বিভক্ত করেছে, এখন যারা আছে বা যারা শেখ হাসিনার বিরোধিতা করতেছেন তারাও যদি একই কাজে করেন তাহলে পার্থক্যটা কোথায়? তাহলে আমরা যেই কারণে শেখ হাসিনাকে ঘৃণা করব, ঠিক সেই কারণে বর্তমানে যারা করছেন তাদেরকেও কি ঘৃণা করা যায় না? সেম ঘটনার জন্য। এখন এই কথাগুলো বলার জন্য আমাকে যারা আসলে আওয়ামী লীগের দোসর বলছেন বা দোসর মনে করছেন এবং আমাকে কমেন্ট করছেন যে এই দেশের মাটিতে আমারও নাকি বিচার হবে, এখন আমি কি অপরাধ করেছি? ওই লোকের কাছে যদি প্রশ্ন করা হয় তাহলে সে বলতে পারবে না, কারণ তার ধারণা হচ্ছে আমি মনে হয় আওয়ামী লীগ করি, আর আওয়ামী লীগ করা মানে জঘন্য খারাপ। এখন এই লোকটা যদি আমার নিয়মিত ভিডিও দেখতো তাহলে সে বুঝতে পারতো যে আমি আওয়ামী লীগ করি না। এখন আমার যে বক্তব্যগুলো এগুলো বোঝার জন্য যতটুকু মেধা দরকার তার সেটাও নেই, কিন্তু সে কমেন্ট করে বসেছে। এটাই হচ্ছে আমাদের দেশের প্রকৃত বাস্তবতা, আমাদের মাইন্ড সেট আপের প্রকৃত বাস্তবতা। সত্যিকার অর্থে
এই দেশটাকে যদি বিভাজনের রাজনীতি করা হয় এবং বিভাজন করা হয়, তাহলে এই দেশে কখনো শান্তিও আসবে না, এই দেশের উন্নতিও হবে না। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে তখন কিন্তু সেই জাতি উন্নতি করতে পারে, আর যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে উন্নতি করতে পারে না। আমি সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমার এই ভিডিওটা শেষ করতে চাইছি। যেমন একটা পরিবারে 4 জন ভাই রয়েছে এবং ওই পরিবারে মোটামুটি ভালোই অর্থ সম্পদ রয়েছে, এবং 4 ভাই যদি একতাবদ্ধ থাকে তাহলে ওই এলাকায় বা ওই সমাজে ওই পরিবারটা প্রভাবশালী পরিবার হিসাবে আখ্যায়িত হবে। আর যদি এই 4 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকে, একজন অন্যজনকে আসলে ক্ষতি করার জন্য এবং একজন অন্যজনকে ঠকানোর জন্য যদি মন মানসিকতা লালন করে, তখন এই 4 ভাইয়ের মধ্যে যখন যে দ্বন্দ্বটা হবে, এই দ্বন্দ্বটা নিয়ে তারা কিন্তু এলাকার মাতাব্বরদের কাছে দৌড়াদৌড়ি করবে। যখন তারা এলাকার মাতাব্বরদের কাছে দৌড়াদৌড়ি করবে, তখন কিন্তু মাতাব্বররা এই 4 জনের যে কর্মকাণ্ড এগুলো নিয়ে আসলে তারা কৌশলে রাজনৈতিক খেলা খেলবে এবং এই পরিবারকে আসলে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে। যখন এই 4 জন ভাই তারা একে অন্যের সাথে আসলে দ্বন্দ্বে লিপ্ত হবে, তখন কিন্তু এই পরিবারের আসলে মূল যে শক্তি, এই শক্তিটা কমে যাবে এবং এলাকার মাতাব্বরদের যে দূরত্ব সেটা বেড়ে যাবে, এবং এই 4 ভাই কিন্তু এই মাতাব্বরদের পিছনে দৌড়বে এবং মাতাব্বররা তাদেরকে নিয়ে খেলবে, খেলার সুযোগ পাবে, এবং তাদেরকে দিয়ে এই মাতাব্বররাও সুবিধা নেওয়ার চেষ্টা করবে। তার মানে এই যে তারা প্রথমে একতাবদ্ধ থাকার কারণে তারা যে একটা শক্তি ছিল, তারা যে এলাকায় একটা প্রভাবশালী ছিল, তাদের এই প্রভাবটা দুর্বল হয়ে যায় শুধুমাত্র অনৈক্যের কারণে। এখন এই অনৈক্যের কারণে যেহেতু এই পরিবারটা দুর্বল হয়ে যায়, এই দোষটা কার? এই দোষটা কি মাতাব্বরদের? না, এই দোষটা হচ্ছে এই যে 4 জন ভাই রয়েছে এদের লোভ, লালসা। এখন আমাদের বাংলাদেশে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোর যে লোভ, এই লোভের কারণে আসলে এই আমাদের জাতিগত যে দ্বন্দ্ব, জাতিগত যে বিভক্তি, এটা তৈরি হয়েছে। আমরা যদি প্রকৃতপক্ষে দেশকে এগিয়ে নিতে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ একটা জাতিতে পরিণত হতে হবে, এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে পৃথিবীর অন্য কোনো দেশ আমাদের উপরে মাতাব্বরি করতে পারবে না। আর ওটাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। এই যে বাংলাদেশে যে রাজনৈতিক কেসাল গন্ডগোল রয়েছে, এই কেসাল গন্ডগোলের সুযোগ কারা নিচ্ছে জানেন? আমাদের এই দেশের বাইরে অন্য দেশগুলো, যেমন আমেরিকা, চীন, ইন্ডিয়া, রাশিয়া, যারা আসলে এই আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলে, তারা সুবিধা নিচ্ছে। এবং এই সুবিধাটা কেন নিতে পারছে? শুধুমাত্র আমাদের মধ্যে অনৈক্যের কারণে। যেদিন আমাদের বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল লোভ লালসা ছেড়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, একমাত্র সেদিনেই আমাদের এই রাষ্ট্র বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর আমার এই বক্তব্যের মূল উদ্দেশ্যটা হচ্ছে, এবং আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাই, এই বোঝানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদেরকে আগে ঐক্যবদ্ধ একটা জাতিতে পরিণত হতে হবে। আমাদের মধ্যে যে বিভাজন, আমাদের মধ্যে যে অনৈক্য, সেটা কিন্তু থাকা যাবে না। এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। যারা বিচক্ষণ তারা ঠিকই বুঝতেছেন যে আমি আসলে কোন দলের সমর্থন করি, কিন্তু আমি কোন দলের সমর্থন করি সেটা বিবেচ্য বিষয় নয়। আমি যেটা চাই বা আমি যেটা মনে করি, এই বাংলাদেশের যদি উন্নতি করতে হয়, এই দেশটাকে যদি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে আমাদের এই যে দলীয় কোন্দল, এই যে বিভাজন, এগুলো দূর করতে হবে, এবং আমরা প্রত্যেকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হতে হবে। একমাত্র আমরা যদি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হতে পারি, তাহলেই আমাদের এই দেশটা উন্নতি হওয়া সম্ভব। যেটা আমি উদাহরণ দিয়েছি যে পরিবারে যখন ঐক্যবদ্ধ থাকে না, তখন ওই পরিবারটা ধ্বংসের দিকে এগিয়ে যায়, এবং সেই পরিবার কখনো সমাজের প্রভাবশালী পরিবারে পরিণত হতে পারে না। তারা মাতাব্বরদের পিছনে সারা জীবন দৌড়াতে হয়, এবং তাদের যে আত্মমর্যাদা, তাদের যে মূল স্বাধীনতা এবং তাদের যে পারিবারিক শান্তি, সেটা কখনো সম্ভব হবে না। ঠিক রাষ্ট্রে যদি আমরা বিভাজন তৈরি করি, একে অন্যকে আসলে শত্রুপক্ষ বানিয়ে ফেলি, তাহলে এই দেশ কখনো উন্নতির দিকে যাবে না, এটা সবসময় অবনতির দিকে যাবে। এবং আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে সবার আগে দেশকে নিয়ে চিন্তা করতে হবে, তারপর আমরা কে কোন দল করি সেটা বিবেচনা করতে হবে। প্রথমে আমাদেরকে দেশকে ভালোবাসতে হবে, দেশের সাথে আমাদের মধ্যে কোনো দলীয়
ভেদাভেদ তৈরি করা উচিত নয়। এখন প্রশ্ন আসে যে আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে সে অপকর্মগুলোর বিচার কি হবে না? ভাই, অর্ধেক বিচার হয়ে গেছে, আর বাকি অর্ধেক বিচার বাকি আছে। সেটা অবশ্যই হবে। যাদেরকে আপনি অপরাধী মনে করছেন তাদেরকে যদি বিচার করতে হয় তাহলে তাদেরকে সেই সুযোগটা দিতে হবে। সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে বিচারের মুখোমুখি হবে, কিন্তু সেটা হতে হবে ন্যায় বিচার। এখন তারা পালিয়ে গেছে অথবা তাদের এখন ক্ষমতা নেই, এই কারণে আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তা করবেন, সেটা কিন্তু উচিত নয়। তারা যতটুকু অপরাধ করেছে আপনি ততটুকু বিচার করেন, যারা অপরাধ করেছে তাদের বিচার করেন, আর বাকিরা রাজনীতি করতে পারবে না কেন? তারা তাদের মতো করে রাজনীতি করুক। আমি কিন্তু এটাই চাই। আর এটার কারণে কেউ যদি আমাকে আওয়ামী লীগের দোষর মনে করেন তাহলে আমার কিছু বলার নেই, বলতে থাকেন। এবার সবার উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, এই বইটা দেখার পর আপনারা আমাকে কি মনে করবেন এবং কোন দলের সমর্থক মনে করবেন এবং কোন দলের কোন পজিশনের সমর্থক মনে করবেন? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।